মুক্তির বার্তা নিয়ে ছুটে আসছে দিক দিগান্ত তোলপাড় করে প্রশান্ত মহাসাগর থেকে হু বেগে ছুটে আসছে অশান্ত আইলা। এখানে ভাবে চিৎকার করছিস কেন? সাবধান করতে কি জন্য? কি বোকা, দেখতে পাচ্ছ না সারা আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। প্রশান্ত মহাসাগরের গভীর থেকে উঠে আসছে দৈত্য। কে তুই? মহাকালের দূত। এটা পাগলামো করার জায়গা নয়। জানি জানি গো বাবু, জানি এটা ছাগলামি করার জায়গা। চৌতে মুখ ছেড়ে সারা শরীর বাচ্চা। সাবধান, দেতা তো দেবেই গো বাবু, দেবেই। তোমরা যে কংসের বংশ, অসুর পিশাচী, রক্ত পিশাচী অসুর রাজের অংশ, তোমাদের আজ হবে অনিবার্য ধ্বংস। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, সেখানে ঝড়ে রায় আজরে পড়বো। দুর্নীতি যেখানে কালো বাজারি, সেখানে প্রলয়ের দৈত্য হয়ে ছুড়ে দেবো ওই প্রশান্ত মহাসাগরে। তোমাদের সীমিত দেহ ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে আমি নাচবো। আইলা, আমি নবচেতনার দূত, তপ যুব সমাজের প্রেরণা। মরবো শালাকে। আইলাকে মারতে যে পা তুমি তুলেছ, ওই পা ধরে ছুঁড়ে দেবো মহাসুর। মনে রেখো ধনির দুলাল, আমি চির দুর্দম নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি দুর্নীতি, আমি ধ্বংস। পাগলা, আমি বেদুইন, আমি চেঙ্গিস, নিজেকে ছাড়া কাহারও করি না। যত সব পাগল ছাগলের আমদানি। একই রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, তার উপর ডোন্ট ওরি ডার্লিং, নো টেনশন। বলি আর কতক্ষণ এই অজগায় নির্জন রাস্তা ধারে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে? এই কয়েকটা মুরগার খোঁজ পেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে আসলে গাড়িটা পেছন থেকে ধাক্কা মারতে হবে, তবেই না তোলা যাবে। কিন্তু ধাক্কাটা মারবে কে? এই কে আর এই পাশের গ্রামে কয়েকটা বোকা চাষা। হাউ ইট ইজ পসিবল? বলি এখানে তো কোনো মানুষ দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু জল ডোবা মাঠ আর মাঠ। একটা চাষাই দিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। আমি ডাকছি। হ্যালো হ্যালো মিস্টার, হ্যালো। আরে ওই ইডিয়েটটা ইংরেজি বুঝবে তবে না সাড়া দেবে। তাহলে উপায়? ওই সব সহজ সরল বাঙালদের ডাকতে হলে গোদা বাংলায় ডাকতে হবে। আরে চাষা, আরে বেটা চাষা, এ তোমার কেমন তোর ভাষা? বাংলা। বাংলা? তুই বিদ্যাসাগরের বর্ণ পরিচয়তে এমন কোনো বাংলা ভাষা লেখা নেই? ও তুই বুঝবি না, এটা হলো সাধু। ও বুঝেছি গো বাবু, বুঝেছি। কি বুঝেছিস? কি বুঝেছিস? আপনাদের মতো শিক্ষিত ভদ্র মানুষেরা বুঝে এমন সাধু ভাষায় কথা বলে। ছোট লোকের মুখে ওই বড় বড় কথা আমার একদম সহ্য হয় না। কি করবো দিদিমণি, আপনাদের মতো শিক্ষিত ভদ্র লোকের মুখে এইসব কথা শুনতে আমাদেরও যে একদম ভালো লাগে না। এই তোর নাম কি রে? নীলকণ্ঠ। তা একটা কাজ করবি। কেন? এখন আমি আমার নিজের কাজে যাচ্ছি। 10 টাকা বকশিস পাবি। কারো দয়ার দান নিয়ে আমরা বেঁচে নেই। আমরা আপনাদের মতো লোকের কোনো কাজ করতে আমরা সাহায্য করব না। তাই আপনাদের মতো লোকের হাত থেকে দান নিয়ে আমরা এই হাতটাকে নোংরা করব না। কি বলে ছোট লোক? বাংলা
সহজ সরল বাংলা। তোর স্পর্ধা দেখে আমি একবারে অবাক হয়ে যাচ্ছি। স্পর্ধা নয় দিদিমণি, স্পর্ধা নয়, এর নাম হলো উচিত জবাব। যারা গ্রামের মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, তাদেরকে আমরা কোনো রকম সাহায্য করব না। সরব চলো, তোর এত বড় সাহস তুই আমাদের মুখের উপর কথা বলিস? আমাদের মুখের পর না বড় সাহস, তুই কোথায় এই পেয়েছিস? বুকের ভিতর দিদিমণি, এই বুকের ভিতর। আমরা চাষ না করলে তোমাদের হাঁড়িতে ভাত হবে না। আমাদের মতো গরিব চাষি খেটে খাওয়া মানুষের কান্না ঘাম রক্তে যে ফসল উৎপন্ন হয়, তা তোমাদের মতো শহরের বাবুদের পেট ভরায়। তাই আজ আমরা কারো দয়া দল নিয়ে বেঁচে নেই। আমাদের পুরো পরিশ্রমে আমাদের একমাত্র বেঁচে থাকার রসদ। তাই তোমাদের ব্যবহার মনে রাখিস, এই গরিব চাষিকে জুতো মারার আগে তোর এই হাতটা আমি কবজি থেকে ছাড়িয়ে নেব। তোদের মতো মানুষের শত্রু, মানুষের বন্ধু এই পলাশ ডাঙার পলাশ। তোমার এত বড় সাহস! অসভ্য মেয়ে মানুষ আমি ক্ষমা করি না। এখন যা দেখলে তা শুধু নমুনা মাত্র। এরপরে বেশি দাবি করলে আমার আসল পরিচয়টা নিশ্চয় পাবে। এই তুই জানিস আমি কে? জানে, তুমি যে লাশাব হও না কেন বন্ধু, এই গরিব চাষিকে জুতো মারার অধিকার তোমার নেই। নেপালদা যাও, নিজের কাজে যাও, শীঘ্রই কাজে যাও। ছিপ ছিপে জল আর পচানো কাদা এই সময় রুইতে পারলে গোজ ধরে যাবে। আমি তাই তো যাচ্ছিলাম ভাই, কিন্তু এই বাবু হঠাৎ চাষা বলে ডাকলো। আর তুমিও বাবুদের ভাষা শেখাতে চলে এলে। মনে রেখো, লোহা না পেটালে যেমন সোজা হয় না, এই অভদ্র মানুষদের তেমনি রাম ধোলাই না দিলে তারা ভদ্রতা শেখে না। এটা পলাশ ডাঙ্গা গ্রাম। এখানে উঁচু গলায় চিৎকার করে যদি গায়ের মানুষকে অপমান আর অবজ্ঞার মানে বিদ্ধ করতে চাও, এই পলাশ ডাঙ্গার পলাশ তোমাদের ছেড়ে কথা বলবে না। কি করবি? আমার বঞ্চিত বিবেকটা হিংস্র দানবের মতো গর্জে ওঠে। তোমাদের মতো শিক্ষিত শয়তানদের টুকটা ছিঁড়ে চুলে ফেলে দেওয়ার প্রতি গন্ধময় নরকে। তাই আজ সাবধান করে যাচ্ছি শহরের ভদ্রলোক। দ্বিতীয় দিন যদি এই পলাশ ডাঙায় দেখে, এই পলাশ তোমাদের উচিত শিক্ষা দেবে। আন্ডারস্ট্যান্ড? ইউ আর বেটার। দেখলে তো গ্রামের মানুষকে অপমান করার কেমন প্রতিদান তোমরা পেয়েছো। তবে তোমরা শুনে রাখো, ওই চোখ মেলে চেয়ে দেখো, দুনিয়ার আকাশে উঠে চাঁদ খেটে খাওয়া মানুষের বিপ্লবের ঝড়। সেই ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যাবে তোমাদের এই সাত অহংকারে। আর যাদেরকে তোমরা মানুষ বলে জ্ঞান করছো না, তাদেরকে একদিন গিয়ে বলতে হবে তোমরা মানুষ, তোমরা শহীদ, তোমরাই সত্যের শেষ। এই ছোট লোক গাইয়াদের অপমান আর সহ্য করা যায় না। ডোন্ট ডু ডার্লিং, ওই ছোট লোকগুলোকে যদি আমি সাহায্য করতে না পারি, তাহলে তুমি আমার নামে কুকুর পুষবে, কুকুর। হ্যাঁ, তোমার ক্ষমতা আমার জানা হয়ে গেছে। শহরের রঞ্জন নামক বাঘটা গ্রামে এসে একটা বিড়াল হয়ে গেছে। পাগলি রে, এখনো মানুষ চিনবে না। ওদিকে তুমি শুধু বিড়ালের মিউ মিউ ডাকটাই শুনেছ। দেখুনি, দেখুনি তোর মুখে। দেখবে, খুব শীঘ্রই দেখবে ওই ইডিয়েট পলাশ। Let's go, Daddy. চলো নদীর ওই ছোট্ট ঘরে বসে, নৌকা ঘরে বসে। আজ খুশির মেজাজটা একদম নষ্ট হয়ে গেছে। চলো, দীঘা যদি না যাওয়া হয়, আমরা চলে যাই। That's good idea. নদীর ছোট্ট ঘরে বসে আমাদের ভবিষ্যতের কাজটা কিছুটা এগিয়ে নিয়ে আসি। কেমন? You naughty boy. অদিতি। Oh no. Aditi নয়, darling. Only Diti. দিতি? Hey, मेरा दिल प्यार का दीवाना।
কিছুতেই সম্ভব নয় বকুল, এ তোমার আকাশ কুসুম কল্পনা। জানি, আমি সব জানি, শিক্ষা দীক্ষায় আমি তোমার যোগ্য নই, কিন্তু মনের অজান্তে কবে যে তোমাকে আমি এই পোড়া মনটা দিয়ে ফেলেছি তা আমি নিজেই জানি না। এখন মনে হচ্ছে তুমি ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। বকুল, আমি যে নিঃস্ব সহায় হত দরিদ্র এক বেকার যুবক, বিধবা মা আর দিনমজুর দাদা কঠোর পরিশ্রম করে সংসার চালাচ্ছে, তাই তাই তোমাকে ভালোবাসার মতো দুঃসাহস আবার নেই বকুল। গোপালদা, সত্যি কি তুমি আমায় ভালোবাসো না? গরিবের ভালোবাসা সাজে না বকুল। কিন্তু আমি তো বড় লোকের মেয়ে নই। তবুও তো তোমার মাথার উপরে তোমার বাবা আছেন, আর তোমার যে আছে দেবীর মতো মা আর স্নেহ প্রয়ণ দাদা, আর আমার তোমার কৃষ্ণ ছাড়া যেমন রাধা তেমনি তুমি ছাড়া আমি। বকুল, ভালোবাসি জ্যোৎস্না যেমন চাঁদকে ভালোবাসে, মেঘ যেমন বৃষ্টিকে ভালোবাসে, তেমনি করে আমি শুধু তোমাকে ভালোবাসি। বকুল তুমি এই এই ছাড়ো ছাড়ো, দিঘির উপর থেকে আমাদের কেউ যেন লক্ষ্য করছে। এখন উপায় চলো আমরা হারিয়ে যাই কোথায়? ওই মেঘের আড়ালে। তুমি আর আমি মিলে আকাশের ওই নীলে, চলো না কোথাও ভেসে যা, চলো না কোথাও ভেসে যা। তুমি আর আমি মিলে আকাশের ওই নীলে, চলো না কোথাও ভেসে যা, চলো না কোথাও ভেসে যা। চলো না কোথাও ভেসে যায়, তুমি আর দুজনে দুজনে গীতালি ছন্দে তন্ময় দুজনে গীতালি ছন্দে তন্ময় চলো না কোথাও ভেসে যায়। ফটকে ওই রাজহংসের মতো চঞ্চল চপল মেয়েটিকে দিনু মাস্টারের সরস্বতী করলে না আগে বকুল। কি মিষ্টি গন্ধ, আর স্বভাব চরিত্রের বড়ই বল না। এই কোথাতে তোমার সঙ্গে হলো আমার দ্বন্দ্ব কেন? যার এমন মিষ্টি গন্ধ সে কখনো হয় না কো মন্দ। ওই বকুল প্রিয়াকে আমার খুব পছন্দ, কিন্তু ও যে চা বেটলির মতো ছোড়াটা চিটকে আছে, মনে হচ্ছে নেপালের ছোট ভাই গোপাল। হায় আমার পোড়া কপাল, ও যে বড়ই মেধাবী, তাই তো প্রেমের খাটো জলে খাচ্ছে খাবে। তাহলে উপায় চিন্তা করবেন না, এই আমার নাম ফটিক চাঁদ ফটফটা। এই ঘটকালি করা আমার পেশা, আর ভালো মানুষের সর্বনাশ করাটাই আমার নেশা। ওই নারী পুরুষের মিলন ঘটানাই আমার একমাত্র কাজ। আর প্রজাপতি হয়ে যখন আমার মাথায় বসবো তাকে ঠিক ঠান্ডা করে পৌঁছে দেবো। আরে বাবা, ওই প্রজাপতির মতন উড়ে আমার মাথায় বসে আমার বিয়েটা দিয়ে দেব। কিন্তু আমার ফিট ও বাবা, এই যে উকুলের বড় বাবু এই কে সৃষ্টি দেখে
টাকার জন্য হাত পাচ্ছে। এই নে 500, বিয়ে দিতে পারলে ধরে নিন বিয়েটা হয়ে গেছে। এই ঘটক ফটিক চাঁদ ফটফটাস কেসটা যখন একবার হাতে নিয়েছে, ওই বকুল আপনার প্রেমের বাগানে ফুটবেই। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। সেই কবে বউটা পটল তুলেছে, সেই থেকে বাড়ি ঘর খাখা খাখা করছে, সব আছে অথচ কিছু নেই। বউ বিহনে সারা বাড়ি যেন শ্মশান হয়ে গেছে। বউ দেন, বউ দেন, বউ চিন্তামণি। আরে বউ ছাড়া আমি যেন মণিহারা হই। যাই, বউ যখন দিয়েছি ওই সানি পুকুরে একবার চেপটা পেলে দেখি, দেখে মনের মতো কিছু করতে কি না। দিল তো পাগল है, दिल दीवाना है, दिल तो पागल है। ফুটবে, তোমার দুঃখের অন্ধকার সরিয়ে দিয়ে তোমার জীবনে সুখের সূর্য উঠবে। যার মা সন্তানদের মানুষ করার জন্য ঝিয়ের বাড়িতে কাজ করেছে, তার কাছে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখা বাতুলতা ছাড়া আর কিছু নয়। কিন্তু আমার মন বলছে তোমার নিষ্ঠা তোমাকে একদিন ডাক্তারি পাস করবেই। পাস করলেও পড়তে আমি পারবো না বকুল, কারণ ডাক্তারি পড়তে চাই প্রচুর টাকা। গোপালদা, তাই তো ঠিক করেছি লেখাপড়া আর নয়, অভাগিনী মায়ের দুঃখ দূর করতে, দাদাকে সাহায্য করতে, এবার কিছু একটা আমাকে করতেই হবে। গোপালদা, না না, তা হতে পারে না। সারা গায়ের মানুষ বলে তোমার মতো একটা ভালো ছাত্র নাকি নেই, তাই তোমাকে ডাক্তারি পড়তেই হবে। বকুল, আমার মতো গরিব ছাত্রের ডাক্তারি পড়া স্বপ্ন দেখা উচিত নয় বকুল, উচিত নয়। গোপালদা, তোমার স্বপ্নকে সার্থক করতে আমার বিয়ের জন্য গচ্ছিত রাখা গয়না আমি তোমার হাতে তুলে দেব। না বকুল না, প্রয়োজনে সারা জীবন আমি বেকার হয়ে থাকবো, তবু তোমার এই মহামূল্যবান দান আমি কিছুতেই গ্রহণ করতে পারবো না বকুল। তোমার কথা মাকে আমি সব বলেছি, মা শুনে বললো আমরা তো টাকা পয়সা দিয়ে গোপালকে সাহায্য করতে পারবো না, তাই তোর বিয়ের জন্য যে গয়নাগুলো ছিল ওকে দিয়ে সাহায্য কর, কারণ ভবিষ্যতে গোপালই হবে তোর স্বামী, আর স্বামী যে সোনার থেকেও দামি। বকুল, তাই যদি সত্যি হয় তাহলে তোমার ভালোবাসার দিব্যি নিয়ে আমি বলছি বকুল, তোমার এই ভালোবাসার দাগ আমি জীবনে ভুলবো না বকুল। সমাজে যদি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, অন্ধকারের মাঝে যদি পাই আলোর দিশা, ভুলবো না আমার এই বকুল প্রিয়াকে। দেখি তুমি কাঁদছো বকুল, কাঁদো কাঁদো বকুল কাঁদো। এই অসহায় নিঃস্ব গোপালের জন্য তুমি দুমোঠা চোখের জল ফেলো বকুল। তোমার ওই চোখের জলে পাষাণ দেবতার করুণার হৃদয় করুণার সঞ্চার হবে, আর সেই করুণা ধারায় মিশে আমি আবার তোমার কাছে ফিরে আসবো বকুল। এই বুঝি তোমার অভিনন্দন? না, এ শুধু তোমার আমার মিলনের চিরবন্ধন। তবে তাই হোক, আজ থেকে অভাগিনী সেই শুভদিনের প্রতীক্ষায় প্রহর গুনবে বকুল, শুভদিনের প্রতীক্ষায় প্রহর গুনবে। বকুল, বকুল শুনে যাও বকুল, বকুল, বকুল। এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলো পাইতে পারো অমূল্য রতন। আমি জানি তুমি পারবে গোপাল। তোমার একাগ্রতা, তোমার অধ্যাবসায় দিয়ে তুমি একদিন সাফল্যের শিখরে উঠতে পারবে। তাই তো খবরটা শুনে আমি ছুটে এসেছি তোমাকে শুভেচ্ছা জানাতে। মাস্টার মশাই, আপনি পাস করেছো, তুমি পাস করেছো গোপাল। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় 10ম স্থান নিয়ে তুমি পাস করেছো। মাস্টার মশাই, আমি 10ম স্থান নিয়ে পাস করছি মাস্টার। সেই তো
কথাটা শুনেই আনন্দে গর্বে বুকটা আমার ফুলে উঠেছে। তাই তো শিক্ষক হিসাবে ছাত্রর কাছে প্রতিদান আমি পেয়ে গেছি গোপাল। কিন্তু না, আর কোনো কিন্তু নয় গোপাল, আর কোনো কিন্তু নয়। এখন তোমার একমাত্র লক্ষ্য হবে সামনের দিকে এগিয়ে যাওয়া। ডাক্তার তোমাকে হতেই হবে, দেশের সেরা ডাক্তার তোমাকে হতেই হবে। পাস করলেও ডাক্তারি পড়া হয়তো আবার হবে না মাস্টার মশাই। কেন? আমাদের আর্থিক অবস্থার কথা তো আপনি জানেন মাস্টার মশাই। একা দাদা দিন মজুরির উপর কোন রকমে আমরা বেঁচে আছি। তাই ডাক্তারি পড়ার মতো ব্যয়বহুল শিক্ষার কথা চিন্তা করো। তাহলে আর ছেঁড়া কাঠায় 6 লাখ টাকার স্বপ্ন দেখা আমার কাছে যে দুই সমান মাস্টার মশাই, আমার কাছে যে দুই সমান। তাহলে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কালো মেঘে ঢেকে গেছে মাস্টার মশাই, কালো মেঘে ঢেকে গেছে। শুনেছি আমার জন্মের কয়েক মাস পরে আমার বাবা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ওই আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছে। তখন আমার দিশা হারাওয়া আমাদের দুই ভাইকে মানুষ করতে ওই বাবুদের বাড়িতে ঝিয়ের কাজ করেছে মাস্টার মশাই। তারপর আমার দাদা যখন বড় হলো তখন তার নিজের ভবিষ্যতের কথা ভুলে গিয়ে কখনো চায়ের দোকানে গ্লাস দিয়েছে, কখনো বা রাজমিস্ত্রির কাজে জোগাড় দিয়ে আমাদের সংসার বাঁচিয়েছে মাস্টার মশাই। সবই আমি জানি গোপাল, সবই আমি জানি। তবু বলছি হতাশ হয়েও না, তোমাকে ডাক্তার হতেই হবে। আমি প্রয়োজনে যথাসাধ্য দিয়ে আমি চেষ্টা করব, আমি তোমাকে সাহায্য করব গোপাল। মাস্টার মশাই আপনি আমার মতো শিক্ষক একজন ছাত্র হচ্ছে সন্তান সম, তাই সন্তান সম ছাত্রকে সাহায্য করা শিক্ষকের একমাত্র কর্তব্য। দাদার কর্তব্য ছোট ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করা। দাদা আরে ভয় কি রে, ভয় কি গোপাল, ভয় কি? এই তো দাদা যখন বেঁচে আছে তোর পড়াশোনা কোনো মতে আটকাবে না। যেখান থেকে যেমন করে পারি তোকে আমি ডাক্তারি পড়াবো রে ভাই, ডাক্তারি পড়াবো। এই হচ্ছে দাদার একমাত্র কর্তব্য। আপনি আমাদের আশীর্বাদ করুন মাস্টার মশাই, আমার ভাইকে যেন আমি লেখাপড়া শিখিয়ে 10 জনের একজন করতে পারি। তুমিও তো ছিলে আমার ছাত্র, আমি তোমাকে জানি, আমি তোমাকে চিনি। তোমার হৃদয় ভালোবাসায় ভরপুর। মাস্টার মশাই এগিয়ে যাও নেপাল, তুমি তোমার কর্তব্যের পথে এগিয়ে যাও। যদি কোনো বাধা বিপত্তি আসে উপায়ে মারিয়ে এগিয়ে যাও। তোমার কর্তব্য সাধনের পথে, তোমার চলার পথে রইল আমার আশীর্বাদ। আর আমার কোনো চিন্তা নেই মাস্টার মশাই, আমার কোনো চিন্তা নেই। আমার পাশে আছে আপনার মতো কর্তব্যপরায়ণ মাস্টার মশাই, আর আমার এই গর্ভধারিণী মা, আর এই গ্রামের সকলে। কিন্তু মাস্টার মশাই এত লোকের ভালোবাসার ভার তোমাকে মাথায় তুলে নিতে হবে গোপাল। মাস্টার মশাই মনে রেখো, এই গায়ের মানুষের ভার আর সাহায্যের দান তোমাকে হতে হবে। এই গ্রামের, এই দেশের, এই বাংলার, এই ভারতবর্ষের দেশের সেরা ডাক্তার, দেশের সেরা ডাক্তার। আমার একমাত্র মেয়ে বকুলের বিয়ের জন্য যে যৌতুকের টাকা তুলে রেখেছিলাম, আমার অবসরপ্রাপ্ত জীবনের যে সমস্ত টাকাটা রেখেছিলাম, সেই টাকাটা দিয়ে আমি তোমাকে সাহায্য করব। না, ঋণ হিসাবে নয়, তুমি ঋণ হিসাবে নয়। মনে রাখবে, আমার বকুলের বিয়ে যখন হবে তুমি টাকাটা ফেরত দিবে গোপাল, তুমি টাকাটা ফেরত দিবে। আমার মতো একজন নিঃস্ব অসহায় দরিদ্র ছাত্রকে সাহায্য করে আপনি পিতার কর্তব্য করেছেন মাস্টার মশাই। আমি শিশুকালে বাবাকে হারিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি আমি আমার বাবাকে হারাইনি মাস্টার মশাই, আমি আমার বাবাকে হারাইনি। ভুলবো না মাস্টার মশাই আপনার এই করুণা ভরা সাহায্যের কথা। গোপাল
আমি কখনো ভুলবো না মাস্টার মশাই, আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। জানি জানি গোপাল, জানি তোমার মতো মেধাবী ছাত্র কখনো বেইমান হতে পারে না। জিততে হবে, জিততে হবে নেপাল। জীবনের জুয়া খেলায় তোমাকে জিততেই হবে। জিতবো, জিতবো মশাই, আমি জিতবো। সকলের ভালোবাসাকে পাথিয়ে করে আমার ভাইকে আমি ডাক্তার করতে এগিয়ে যাবো আমার স্বপ্নের পথে। সেই স্বপ্নের পথে যতই কাটা বিছানো থাক মাস্টার মশাই, আমি জিতবই মাস্টার মশাই, জিতবই। আমার এই দৈন্য দশা কাটিয়ে আমি একদিন আমার সংসারে সুখের আলো জ্বালাবো মাস্টার মশাই। আমার নিরাশার ঝড় ভেঙে যাবো আশার খুঁটিটাকে আবার আমি নতুন করে তৈরি করবো মাস্টার মশাই, নতুন করে তৈরি করবো। আপনি আপনি শুধু আমায় আশীর্বাদ করুন মাস্টার মশাই। তোমারই আশিসে হতে পারি যেন আমার ভাইয়ের দাদা, তোমারই আশিসে হতে পারি যেন আমার ভাইয়ের দাদা। আসুক না যতই ঝঞ্ঝাবি পদ, আসুক না যতই ঝঞ্ঝাবি পদ, মানেব না কোনো বাধা, হতে পারি যেন দাদা। তোমারই আশিসে হতে পারি যেন আমার ভাইয়ের দাদা, আমার ভাইয়ের দাদা, আমার ভাইয়ের দাদা। দেখতে দেখতে স্বপ্নের মতো 3টে বছর কেটে গেল। দাদার মুখে শুনেছি উনি কি আজই বাড়ি আসছে, কিন্তু আমি তো তার কাছে লজ্জায় দাঁড়াতেই পারবো না। তাই তো এত লোকের ভিড়ে সে যখন খুঁজবে আমাকে, তখন তখন ওই ছুটতে গিয়ে কদম গাছের ডালে লুকিয়ে থাকবো। তারপর ওর প্রহর করবো, দেখবো কখন সে এসে আমার চোখ ঢেকে বলবে, বলতে পারো আমি কে? তুমি আমার প্রিয়তমা গোপাল। করে বুঝলে? তোমার হাতের গন্ধ যে আমার চেনা, যুগ যুগান্তরে চেনা বলা হয়। জানি পৃথিবীর সবাই ভুলে গেলেও আমার এই বকুল প্রিয়া আমাকে কখনো ভুলবে না। গোপালদা, না না, তুমি তুমি আমার আকাশের ধ্রুবতারা, তোমার আলোয় পথ চলতে চলতে আমি পৌঁছে গেছি আমার অভিষ্ট লক্ষ্যে। আমার জীবনে তুমি না থাকলে এই গোপাল হারিয়ে যেত কোনো গাঢ় অন্ধকারে। গোপালদা, ও কথা তুমি বলো না। সারা জীবন তোমার কাছে থাকবো বলে আমার মন প্রাণ তোমাকে উজাড় করে দিয়েছি। তুমি যে আমার প্রেমের প্রদীপ, তুমি আমার জাগ্রত দেবতা। কখন ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে, ও এই রাতের সাক্ষী হয়ে, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে, ও এই রাতের সাক্ষী
করবো তোমার গান, এতটুকুনো খাদ নেই। আপনি? হ্যাঁ আমি রঞ্জন রায়। কিন্তু আমি তো, আমাকে পছন্দ করলো তো আমি জানি, কিন্তু আমি যে কোনো আশা ছাড়িনি। আপনি মানুষ নাকি? অবশ্যই মানুষ, কারণ মানুষ না হলে, জানোয়ার হলে নিশ্চয়ই তোমার কাছে আমি আসতাম না। বলি আমি বাদ করা সত্ত্বেও কেন আপনি আমার পিছু নিয়েছেন? কারণ আমি বিশ্বাস করি লেগে থাকলে ফল ফলতে পারে। আমি বকুল ফুল, তাই ফুল দেখতে পাবে কিন্তু ফল কোনোদিন পাবে না। রাস্তা ছাড়ুন, আমার যেতে দিন। আরে দাঁড়াও, শিকারীকে এড়িয়ে শিকার চলে যাবে? তা কি করে হয়? তার মানে খুবই সোজা। হিংস্র জানোয়ার থাকলে আমি যেমন তাদের গুলি করে উল্লাসে ফেটে পড়ি, তোমার মতন নরম কঠোর সুন্দরীদের দেখলে আমি আমার প্রেমের খাঁচাই বন্দি করে বাসর গড়ি বাসর। এর বেশি এগোবার চেষ্টা করবেন না, ফল কিন্তু ভালো হবে না। বকুল, হ্যাঁ আমি বকুল, গন্ধে মাতাল হলেও জোর করে কিন্তু ছিঁড়তে পারবে না, কারণ হাতে লাগবে কাঁটার আঁচড়। আর অনেকদিন দিয়ে দেখছি আপনার চোখে দু চোখে কামড়া লাগুন, সেই কামড়া লাগুনে আমাকে আপনি পুরাতে চান, কিন্তু না। শুনে রাখো তুমি মহাপুরুষ, আমি বাগদত্তা বকুল করি, আর আমার সর্বনাশ করার চেষ্টা করলে তুই মা কালীর খড়গে হবে পাঠা বলি। জানো আমার পরিচয়? তোমার এত বড় স্পর্ধা যে তুমি রঞ্জন রায়কে ভয় দেখো? জানি কে তুই? তো মাতাল বাবু এখানে কি চাই? সাহায্য করতে। এই মাল খেয়ে রাস্তা দিকে যাচ্ছিলাম, হঠাৎ তোমার গলার আওয়াজ পেয়ে এখানে চলে এলাম। এই ছোট লোকের মেয়েটা চুরি করতে বাগানে ঢুকেছে। ভুল করেছে, তার মানে দুগালে 4 থাপ্পড় মারা উচিত ছিল। আমি তো সেটা বলছিলাম। এই কিন্তু থাপ্পড়টা মারবে কার? তোমার বন্ধু তোমার। কেউ সালাম করি রঞ্জন রায়। তোমার চরিত্র আর কেউ না জানলেও এই সৃজন খুব ভালো করেই জানে। সৃজন? তার মানে আপনি? হ্যাঁ, ওই ভবানী ভট্টাচার্যের একমাত্র মাতাল পুত্র। তা আপনি এখানে? দেখতে এলাম যে ম্যানেজার রঞ্জন রায় আমার পিতৃপুরুষের ভিটে বাড়ি কিভাবে বুক দিয়ে আঁকলে রেখেছে। এই ছোট লোকের মেয়েটা চুরি করতে বাগানে ঢুকেছিল, তাই তোমার বন্দুক দিয়ে ওকে গুলি করে মারতে চাও এই মাটির প্রতিমাকে? না, ও তো বোকা আমি নই, ওকে বরং প্রতিষ্ঠা করতে চাই আপনারই বাগান বাড়িতে। সরব রাস্কেল, তোমার চরিত্র আর কেউ না জানলেও এই সৃজন খুব ভালো করে জানে, কারণ সৃজন মাতাল, কিন্তু তোমার মতো চরিত্রহীন লম্পট নয়। মনুষ্যত্ব বিবেক এখনো লোপ পেয়ে যায়নি, তাই তো অন্যায় অবিচার থাকলেই আজও আমার হাত ধরে স্থির করে, আর তোমার মতো দুপেও জানোয়ার থাকলেই গালে 4 থাপ্পড় মেরে বুঝিয়ে দিতে ইচ্ছে করে। কি ইচ্ছে করে সৃজন বাবু? ইচ্ছে করলেই ছাদ ধরা যায়, কিন্তু চাঁদ ধরা যায় না। আচ্ছা, একদিনই এত দরদ? কারণ আমি মাতাল হলেও মর। বেশ, ঠিক আছে, আজ এই ছোট লোকের মেয়েটাকে আমি ছেড়ে দিচ্ছি। আমি বাইরে বসে খুব সহজেই করে ফেলি। 19 সর্বনাশ, এই অপমানের কথা আমার ভালো করে মনে থাকবে। খুব শীঘ্রই আমি আমার অপমানের প্রতিশোধ গলায় গন্ডায় বুঝে নেব। তুইও শুনে রাখ ছোট লোকের মেয়ে, আজ পর্যন্ত রঞ্জন রায়, শিকারী রঞ্জন রায় শিকার কখনোই হাত ছাড়া হয়নি। যে কোনো দিন, যে কোনো সময় তোকে আমি ঠিক এখান থেকে তুলে নিয়ে যাব। সেদিন দেখবো কোন বলির মহাপুরুষ তোকে বাঁচাতে গিয়ে আসে। কেমন? কারণ আমি বাইরে বাঁশি, ভেতরে বাঁশ। রঞ্জন সালানে মুখ হারাও। আজকে দাদাকে বলে
ভয় নেই, মেঘ যত গর্জায় তত কিন্তু বর্ষায় না। কি আপনি? মাতাল। আপনার পরিচয় আমি জানি না। যার বিবেক মনুষ্যত্ব এত জাগ্রত, সে মাতাল হলেও সত্যিকারের মানুষ, সত্যিকারের মানুষ। মানুষ? হ্যাঁ, আমি তো মানুষ হতেই চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার সমাজ, আমার পরিবার আমাকে মানুষ হতে দিল না। রাশি রাশি পাপের বোঝা ওরা আমার মাথার উপর চাপিয়ে দিয়েছে। তাই তো সেই পাপের হাত থেকে আমার রেহাই নেই। তাই তো আমি দিন রাত মদ খেয়ে থাকি আর খুঁজে বেড়াই এক সত্যিকারের মানুষ। হবে না, সারা জীবন খুইলেও মানুষ তুমি পাবে না। কে তুমি? আমি পাগল। পাগল? হ্যাঁ, আমি আইলা, ধ্বংসের দূত আইলা। এখানে কি চাই? তন্ন তন্ন করে খুঁজছি কি? মান আর হুঁশ দিয়ে গড়া একটা সত্যিকারের মানুষ। বুঝেছি বুঝেছি, তুমিও শালা বুঝে আমার মতো মাতাল। মাতা এইভাবে বেঁচে থাকার চেয়ে মাতাল হওয়া অনেক ভালো। কেন কেন ভাইয়া? সব কিছু ভুলে থাকা যায়। পাগলা আইলা, আমি বিধ্বংসী ঝড়াইলা, সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমি উল্লাসে আছি। দেখছেন না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সন্ত্রাসবাদের জঙ্গিয়ানা। লালগড় থেকে দার্জিলিং, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, সর্বত্রই চলছে মরণ যজ্ঞ। রেহাই নেই, রেহাই নেই, বাংলার হাত থেকে রেহাই নেই এই নর পশুদের। আমি মানুষের ঘৃণা আর অবজ্ঞা সহ্য করে ছুটে বেরিয়েছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, শুধু দিগ্ভ্রান্ত উল্কার মতো, শুধু একটা সত্যিকারের মানুষ খুঁজতে। কেন খুঁজছেন? ধর্ম প্রতিষ্ঠা। অধর্ম আর অনাচারে সারা দেশটা ভেবে গেছে। অধর্মের বিনাশ করতে যুগে যুগে ভগবান এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আজ কেন তিনি নীরব, নিথর? বঞ্চিতদের ব্যাকুল কান্না কি শুনতে পাচ্ছেন না? নিষ্ঠুর ভগবান শুনতে পাচ্ছে না? দুঃখী দরিদ্র মানুষের বুক ফাটা হাহাকার। মিথ্যাবাদী লায়া ভগবান মিথ্যাবাদী নিশ্চয়। তাই পরিষ্কার বলে গেছে, পরিত্রাণায় ও সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সর্বভাবী যুগে 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 যুগে। মিথ্যাবাদী নয়, যে আসবে বলে আসে না, সে কেমন ভদ্রলোক। সময় হলেই তিনি নিশ্চয়ই আসবেন। কবে কবে হবে সেই সময়? সত্য যায় মিথ্যার কষাই খানায় রক্তাক্ত হয়ে ঝুলছে। স্নেহ মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা শিক্ষা দীক্ষা মনুষ্যত্ব মানসিকতা সব বিলীন হয়ে গেছে শুধু ধর্ম নিয়ে রাজনীতি। এখনো কি তার আসার সময় হলো? সাবধান সাবধান, ঝড়ের আইলা এবার তোদের দণ্ড দণ্ড। কে বলে তুমি পাগল? তুমি তো জীবন্ত বাস্তব। তুমি এই সৃজন মাতালের চোখ খুলে দিয়েছ। তাই তাই আজ থেকে আর মদ খেয়ে মাতাল হয়ে নয়, ওই অধার্মিক অন্যায়ের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুঝিয়ে দেব যে সৃজন মাতাল হলেও যে সত্যিকারের মানুষ। আজ আমার গোপাল মস্ত বড় ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসছে। এই অঘারমিনী মায়ের
দুঃখ মোচন করে এক ঝলক সূর্যের কিরণ নিয়ে ফিরে আসে। তাই আমার আরাধ্য দেবতার আমার চোখে জল দিয়ে পা ধুয়ে জানাবো আমার মনের কাকুতি, ওগো দয়াল গোপাল, গোপালের দয়াতে একদিন সব হারিয়ে আজ আমি সব ফিরে পেলাম। তাই তো আমি আমার মনের আনন্দে গাইছি। হে রাধা গোবিন্দ আখি মেলে যা একবার, মঙ্গল করো কলমেশা। ঠিক তাই, সেই ছোট্ট দিকে তোরা বেসিক্যালি বড় হয়েছিস, তাই তো গোপাল আজ আমার কি খেতে ভালোবাসে সেটা আমার ভালো মতো মনে আছে না। আর মনে আছে বলেই এই রুই মাছটা আমি দরদাম না করেই পাল্লায় তুলে নিয়ে চলে ও এসেছি। মা, এই যে মস্ত বড় মাছ, আরে তা কত দাম? আর বলো না মা, আর বলো না। আমার পকেটে টাকা না থাকলে কি হবে? এখানের এই কৃষ্ণপাল সে যখনই শুনেছে গোপাল আসছে, সে জোর করে আমায় দিয়ে দিল, বললো আরে গোপাল ফিরে এলেই না তোমার টাকাটা দিও। আরে হাড়ি ভর্তি মিষ্টি। আর বলিস না রে, আর বলিস না মুখ পুরি। এই যে এখানে দিলীপের ছেলে সৌরভ, সে শুনছে গোপাল কাকু নাকি বাড়ি আসবে। সে বলছে জেঠু তুমি নিয়ে যাও মিষ্টি, গোপাল কাকু বাড়ি ফিরে এলেই নাই টাকাটা দিও। সবাই সবাই আমাকে ধার দিয়ে দিচ্ছে। হ্যাঁ তুমি ভেবো না মা, আমার তুমি ভেবো না। আমার গোপাল ফিরে এসে আমার সমস্ত ধার শোধ করে দেবে। তারপর আমার প্রথম কি কাজ হবে জানো মা? এই মুখ পুরির সঙ্গে গোপালের বিয়ে দেওয়া। গোপালের ডাক্তার হওয়ার পিছনে তোর তো অবদান কম নয় রে মুখপুরি। তাই বলছি আর নয়, এবার সবরীর প্রতীক্ষার তোর অবসান হবে রে বোন। ওরে খোকা, এই সংসারে কজন দাদা আছে যে ভাইয়ের জন্য এত করে? না না
তোমাকে দেখবো আর আমার ভাইকে মানুষের মতো মানুষ করবো, আমি সেই শুধু কথাটুকুই রেখেছি মা। আর যদি তোর বাবা বেঁচে থাকতো কতই না আনন্দ হতো। বাদ দাও মা, ওসব কথা বাদ দাও। তুমি এখন তাড়াতাড়ি যাও, গিয়ে তুমি রান্নাটা বসাও, এখনই গোপাল এসে পড়লো বলে কথা। আরে বকুন, তুই দাঁড়িয়ে থাকিস না, তুই মাকে সাহায্য করবি। যা, আমার গোপাল এখনই এসে যেন কবজি ডুবিয়ে আয়েস করে খেতে পারে। ওই যে আমি যে মাছটা নিলাম না, ওই মাছের বড় মাথাটা তুমি কিন্তু গোপালের পাতেই দিও মা। এই ভাত দুপুরে তুই আমার জন্য কোথায়? আর বলো না, এই গোপাল আসতে শুনে গ্রামের সবাইয়ের কি আনন্দ, আর সেই সঙ্গে আমার খুব আনন্দ মা। তাই এই মিষ্টিগুলোর আমি গতি করে আসছি, এখনই যাবো আর আসবো মা, যাবো। নীলুদা দাঁড়াও। পলাশ, তুই এসেছিস ভাই? আমার গোপাল কোথায়? গোপাল আসেনি নীলুদা, আর সে বোধহয় কোনোদিনও ফিরে আসবে না। বল বাবা বল, আমার গোপাল কেন আসবে না? কি হয়েছে তার? কারণ সে আজ কলকাতার বিখ্যাত ব্যবসায়ী ওই ভবানী ভট্টাচার্যের একমাত্র মেয়েকে বিয়ে করে নতুন ফ্ল্যাটে গিয়ে উঠেছে। কাঁদ রে হতভাগী কাঁদ, আজ থেকে যে তোর হাসির পালা শেষ, কান্নার পালা শুরু। তোর চোখের জলে ভুলের কাজল মুছে শুধু কান্নার আরাধনা কর মন, শুধু কান্নার আরাধনা কর। না, এমন কখনো হতে পারে না দাদা, এমন কখনো হতে পারে না। আমার গোপাল আমাকে কখনো এমন দুঃখ দিতে পারে না, কিছুতেই না। সত্যি করে তুই সত্যি করে বলতো ভাই, তুই সত্যি করে বলতো, আমার গোপাল তোকে কি বলেছে বল কি বলেছে? সে কথা শুনতে চাও না বলদা, সে কথা তুমি শুনতে চাও না, সে কথা আমি বলতে পারবো না বলদা, সে কথা আমি বলতে পারবো না। সে কথা বলে আমি তোমার এই মনটাকে ভেঙে দিতে চাই না রে বলদা, তোমার এই মনটাকে ভেঙে দিতে চাই না। শুধু এটুকু জেনে রাখো, তোমার সেই আদরের গোপাল, তোমার সেই আদরের গোপাল আজ হারিয়ে গেছে ওই নগর সভ্যতার। এমনিতে হতে পারে না, তো সব বাঁধানো গল্প। আমার গোপাল কখনো অকৃতজ্ঞ বেঈমান হতে পারে না। পারে কাকিমা পারে। শৈতান ভবানী ভট্টাচার্যের পাতা ফাঁদে ধরা দেয় এইভাবেই গ্রামের উজ্জ্বল রত্ন। অথচ আমরা ওই উঁচু তোলার মানুষের কাছে চিরকাল বঞ্চিত হই। বঞ্চিতের আত্মনাদ, বঞ্চিতের হাহাকার, বঞ্চিতের চোখের জল কোনোদিনও ওই নরপিশাচ ধনিক শ্রেণীর হৃদয় বিগলিত করে না। গেল আমার স্বপ্ন থেকে চুরমার হয়ে গেল। আমার আশার সৌধ আজ লুটিয়ে পড়েছে পথের ধুলায়। কাঁদো কাঁদো মা কাঁদো, তুমি হাহাকার করে কাঁদো, কারণ তোমার স্বপ্নপথের প্রতীক আজ হারিয়ে গেছে নগর সভ্যতার এই নিকষ কালো অন্ধকারে। মা ভাই নেপাল, মাগো গোপাল গোপাল করে ডাকলে গোপাল কোনোদিন সাড়া দেবে না, কারণ তোমার একটা গোপাল নয়, এ সংসারে অনেক গোপালকে তারা মা বাবা আদর করে নাম রাখে নাড়ু গোপাল। আর সেই গোপালরা স্বার্থের নেশায় পুড়িয়ে দেয় তাদের বাবা মায়ের কপাল। এই তো গোপালের মর্ম, এই তো গোপালের চরিত্র। অতএব শোনো মা, পাখির ছানা যতক্ষণ ছোট থাকে যেমন তার মা বাবার কাছে আদরে মানুষ হয়, কিন্তু যখন ডানা মেলে উড়তে শেখে তখন কি সেই পাখির ছানা একবারও ভাবে তার মা বাবার কথা? তেমনি এই সংসারে অনেক গোপাল রয়েছে যারা বোঝে না যাদের সেই দাদার কথা, যারা বোঝে না তার বাবার কথা, যারা বোঝে না তার মায়ের কথা।
তারা জানে না একটু মা কথার মধ্যে কত মায়া, কত মমতা। সেই সমস্ত গোপালদেরকে বলছি, ময়াকার মা, মা যেন কাঁদে না, কাঁদে না, মায়েরই ব্যথা মাই বুঝে। ওরে গোপাল, মাকে তোরা কাঁদাস না, মা যেন কাঁদে না, ময়াকার মা, মা যেন কাঁদে না, কাঁদে না, মায়ের ব্যথা মাই বুঝে। মাকে তোরা কাঁদাস না, মা যেন কাঁদে না, ময়াকার মা। মায়ের দু চোখে যদি অশ্রু ঝরে, মায়ের ব্যথা কে বুঝিতে পারে। মায়ের দু চোখে যদি অশ্রু ঝরে, মায়ের ব্যথা কে বুঝিতে পারে। তুমি মা, তোমার যে নেই তুলনা, ময়াকার মা, মা যেন কাঁদে না, কাঁদে না, মায়ের ব্যথা মাই বুঝে। মাকে তোরা কাঁদাস না, মা যেন কাঁদে না। তোরা সবাইকে কাঁদা, মাকে কাঁদাতে দাও না, তোদের সব পুলাস হয়ে যাবে। মাকে তোরা কাঁদাস রে, মাকে তোরা। না, ঝড় উঠেছে, ঝড়, ওই কাল বৈশাখী ঝড়, ওই ঝড়ের তাণ্ডবে এই নেপাল মন্ডলে সোনার সংসারটাকে ভেঙে তছনছ করে দিতে চাই, কিন্তু না, আমি তা হতে দিব না। কারণ আমার শরীরে শক্তি আছে, বাহুতে বল আছে, তাই আমার এই সাজানো সংসারটাকে আমি ভেঙে তছনছ হতে দিতে পারি না। ওই গঙ্গায় ডুবে গেছে হায় ভারতের দিবাকর, ফুলিতেছি জল, তুলিতেছি তরি, কান্ডারি তুমি বসিয়া, তুমি বসিয়া। না না মা, না আমি যাবো না, আমি যাবো, আমি এক্ষুনি যাবো মা, আমি এক্ষুনি যাবো। কোথায় যাবি বাবা? আমি কলকাতায় যাবো মা, আমি কলকাতায় যাবো। ওই কলকাতায় গিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই ভবানী ভট্টাচার্যের সুরম্য অট্টালিকায়। আমার মা কাঁদবে, ওই শয়তান ভবানী ভট্টাচার্য হাসবে। আমি কখনোই হতে দিতে পারবো না মা, তা কখনোই হতে দিতে পারবো না। না, তুমি সেটা যেও না, বললো তুমি সেটা যেও না, তোমার অপমান হবে, আমি সহ্য করতে পারবো না। কারণ এতদিনের প্রাণের বন্ধু হয়ে আজ আমাকে যে ভাষায় তিরস্কার করে, সেই যে আমার আদরের ভাই, তাই আমাকে সেখানে যেতেই হবে রে পলাশ, যেতেই হবে। ওই শয়তান ভবানী ভট্টাচার্যের শয়তানির জাল ছিন্ন করে আমার ভাইকে আমাকে আনতেই হবে। কারণ আমি ওই গোপালের
কাছে দাঁড়ালে তার সাধ্য হবে না, তার সাধ্য হবে না, সে ঘুরে ঘুরে মুখ ফিরিয়ে থাকে। তখন শত সহস্র ওই ভবানী ভট্টাচ তাকে আমার মুখ থেকে কেড়ে নিতে পারবে না কখনোই। কিন্তু সেদিন আর ফিরে না আসে। কি কখনো হয় মা? তাই কি কখনো হয়? কারণ সেই ভবানী ভট্টাচার্যের জামাই হওয়ার আগে সে আমার ভাই, সে আমার স্নেহের আদরের ছোট ভাই। না গো মা, ওই জগৎ সংসার এখনো এতখানি স্বার্থপর হয়ে যায়নি যে মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই। এই পৃথিবীটা এখনো এত অকৃতজ্ঞ বেঈমান হয়ে যায়নি যে দাদার ভালোবাসার কোনো মূল্য থাকবে না। তুমি দেখে নিও মা, তুমি দেখে নিও আমাদের ভালোবাসা গোপালকে ঠিক ঠিক ফিরিয়ে আনবে মা। ঘুরে পলাশ, তুই আমার হতভাগী বোন বকুলকে বলিস সে যেন সার স্বপ্নের সুতোয় আশার ফুলে কাঁথা ওই ভালোবাসার মালাটা যেন যেন ছিঁড়ে না ফেলে রে ভাই, ছিঁড়ে না ফেলে। এই নেপাল যখন যাচ্ছে তার ভাইকে সে ঠিক ঠিক ফিরিয়ে আনবে রে পলাশ, সে ঠিক ফিরিয়ে আনবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ওই শয়তান ভবানী যদি চক্রমোহ ভেদ করে আর কুহকেনে মায়া জাল ছিন্ন করে আমার গোপালের হতভাগিনী মায়ের কোলে ফিরে আসে, আর সে ফিরে এলে আমি তাকে বুঝে বলবো, ওরে আমার সন্তান, যে তোর জন্য সারা জীবন অপেক্ষা করে ফুলের মালা গেঁথে বসে আছে আমার ঘরের লোকে বকুল, সেই তাকে কাজে অন্য কোন মেয়েকে বিয়ে করে তুই জীবনে সুখী হতে পারবি না খোকা, তুই জীবনে সুখী হতে পারবি না, সুখী হতে পারবি না। কাকিমা, 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 কাকিমা এক বুক ব্যথা নিয়ে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। হায় রে ও ভগিনী মা, 10 বছর 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে যে সন্তানকে আজ পৃথিবীর আলো দেখিয়েছ, বুকের মাতৃসুধা পান করে যে সন্তানকে আজ তেল তেল করে বড় করে তুলেছ, সেই সন্তান আজ তোমার চোখের জলের দাম দিল না। তাই তো তোমার মতো মায়ের চোখের জল আজ সন্তানের কাছে শুধুই জল। তোমার আশার বাগানে ফুটে থাকা রাশি রাশি ফুল আজ নিরাশার মাটিতে ঝরে পড়া চরম ফুল, জীবনের চরম ফুল, চরম ফুল। ভবিষ্যৎ মাই সন, তোমার ভবিষ্যতের চিন্তাটা আমার উপর ছেড়ে দাও। আফটার অল তুমি ভবানী ভট্টাচার্যের জামাই। মনে রেখো আমার নাম ভবানী। কিভাবে তোমার ডাক্তারিতে ক্যারিয়ার গড়ে তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। তাই তোমার এই ক্যারিয়ারটা গঠন করার দায়িত্ব সম্পূর্ণভাবে আমার। আজ আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার হারিয়ে গেছে বাবা। আজ আপনাকে দেবতুল্য মহাপুরুষ ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। না 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 গোপাল, আমি মহাপুরুষ নই, আমি একজন সাধারণ মানুষ। বাবা, এটা আমার নৈতিক কর্তব্য। বাবা, মনে রেখো তোমাকে এই কলকাতা শহরের সবচেয়ে বড় ডাক্তার হতে হবে। আর তার জন্য সমস্ত রকমের সহযোগিতা আমি তোমাকে করব। প্রয়োজনে তোমাকে আমি লন্ডনে প্লেনে করে পাঠাবো, আর FRCS ডিগ্রি করে নিয়ে এসে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি গড়ে দেব। আজ আমার একটা ভুল ধারণা ভেঙে গেল বাবা। এতদিন আপনার নামে আমি যেসব অপবাদ আমি শুনেছি সব মিথ্যে। কিছু জেলাসি মানুষ তারা আমার নামে সব মিথ্যে রটনা করে বেড়ায়। তারা অন্যের উন্নতি একবারেই সহ্য করতে পারে না। এগুলো তাদের রটনা বাবা। জানি জানি বাবা, জানি। আর এটাও জানি পরশ্রী কাতর আর হিংসুটে মানুষগুলো উপর থেকে শুধু টেনে নিচে নামাতে চায়, কিন্তু উপরে উঠতে সাহায্য করে না। রাইট, ইউ আর রাইট। বাই দ্য বাই, তুমি তোমার এবারে কাজে মন দাও, আর তুমি শিগগির মধ্যে আমার নার্সিং হোমের কাজে যোগদান করো। কিন্তু সরকারি হাসপাতালে চাকরি ছেড়ে দাও বাবা। ওই স্বাস্থ্য কেন্দ্রে কাজ করে তুমি কটা টাকা পাবে, আর নিজের নার্সিং হোমে তুমি যদি কাজ করো তুমি তাড়াতাড়ি কোটিপতি হবে। গাড়ি, ব্যাংক ব্যালেন্স তোমার দিনকে দিন বাড়বে, তুমি সমাজে প্রতিষ্ঠিত হবে। নিজের নার্সিং হোম? ইয়েস, আজ যেটা আমার কালকে তোমার সেটা হবে বাবা। মনে রেখো,
যে তুমি ভবানী ভট্টাচার্যের একবারে একমাত্র মেয়ের জামাই, তাই তোমার নিজের উন্নতি সাধনে তুমি মন দেবে এবং সরকারি কাজটা ছেড়ে দিয়ে আমার নার্সিং হোমে মন দিয়ে কাজ করবে। এইভাবে অদিতির মন পাওয়া যাবে না। তার মানে মানেটা তোমার এই গৃহপালিত জামাইকে জিজ্ঞাসা করে দেখো। ডাক্তার সুরেয়া আজ নাইট পার্টিতে ইনভাইট করা সত্ত্বেও গোপাল যায়নি, তাই তো? আসলে ওই সব পার্টিতে ঠিক আগে তুমি কোনোদিনও যাওনি, হ্যাঁ, 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 কিন্তু বাবা। এবার যে যেতে হবে গোপাল তোমাকে। তুমি যদি হাই সোসাইটিতে না মেশো তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হবে কিভাবে? এইসব আনকালচার গাইয়াদের তুমি কোনোদিন মানুষ করতে পারবে না ড্যাডি। এরা শুধু জানে হীনমন্যতায় ভুগতে। অদিতি! You shut up! আহ, সেই কখন আমি তোমাকে রেডি হতে বলেছি, অথচ এখনো তুমি আরে মা, ও যে ওর ভবিষ্যৎ নিয়ে আমার সঙ্গে আলোচনা করছিল। ভবিষ্যতে আমার কথার অবাধ্য হলে ওর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তুই এত রেগে যাচ্ছিস কেন মা? অবশ্যই তুমি তো জানো ড্যাডি যে ডাক্তার সুরে আমাকে কতখানি ভালোবাসে, আর তার পার্টিতে অ্যাটেন্ড না করলে এই হাই সোসাইটিতে আমার পজিশনটা কোথায় যাবে একটাবার বুঝতে পারছো? বুঝতে পারছি, আর পাচ্ছি বলেই আমি গোপালকে এই মুহূর্তে আদেশ করছি, তুমি এক্ষুনি তৈরি হয়ে আমার মেয়ে অদিতির সঙ্গে ওই হাই সোসাইটি পার্টিতে যোগদান করবে। মনে রাখো, শুধু মানুষ হিসাবে নয়, শুধু ডাক্তার হিসাবেও নয়, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে তোমাকে ওই হাই সোসাইটিতে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বাবা কি হলো এখনো চুপ করে দাঁড়িয়ে আছো যে? না মানে ঠিক লজ্জা করছে। নিজের বউ পরপুরুষের গলা জড়িয়ে ধরে নাচ করবে, এটা মেনে নিতে তোমার কষ্ট হচ্ছে। অদিতি, আর এক মুহূর্ত দেরি নয়, চলো আমার সঙ্গে। বি কুইক। এসব আমি পছন্দ করি না অদিতি। তোমার পছন্দের উপর নির্ভর করে আমি সারা জীবন চলতে পারবো না। তুমি একান্তই না গেলে আমি একাই যাব। তোমার মতো একটা গাইয়া ডাক্তারকে বিয়ে করেছি বলে আমি আমার ব্যক্তি স্বাধীনতা বিসর্জন দিতে পারবো না। অদিতি, তুমি আমাকে ভুল বুঝো না অদিতি। গ্রামীণ শিক্ষায় শিক্ষা লাভ করে আমি বড় হয়েছি, ভাটিয়ালি আর বাউলের সুরে বন ভরিয়েছি। তোমাদের এই নাইট পার্টির উগ্রগন্ধে মাতাল হয়ে এই অশ্লীল নৃত্য গীতে নিজেকে সঁপে দেওয়ার অভ্যাস আমার নেই। এখন থেকে সে অভ্যাস করে না, না করলে তাহলে এই অদিতি ভট্টাচার্য তোমার মতো একটা গাইয়া ডাক্তারকে ত্যাগ করতে বাধ্য হবে। অদিতি! আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অদিতি! দাঁড়াও অদিতি, দাঁড়াও। তোমার বাবা যে সামাজিক মর্যাদা দিয়ে আমাকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন, সেই সামাজিক মর্যাদা বিসর্জন দিয়ে আমি আর ওই গ্রামে ফিরে যেতে চাই না। চাই না আমার সর জীবন থেকে তোমাকে হারাতে। তাই আমি যাব স্বর্গে উঠার সিঁড়ি খুঁজতে, তোমার হাত ধরে ওই নরকের পথে আমি। নরকে নয়, নরকে নয় ভাই, তুই আমার সঙ্গে স্বর্গে যাবি, চল স্বর্গে যাবি, চল। তুমি এখানে? আরে হ্যাঁ, তোকে খুঁজে খুঁজে আমি এতক্ষণে তোর কাছে এসে পৌঁছালাম। আরে কলকাতা তো নয়, কেন একটা জায়গায় গোলক দাদা। আরে তোর কি ঠিকানা খুঁজে পাওয়া চারটিখানি ব্যাপার। তুমি এখানে এসেছো কেন? তোকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি ভাই। আরে হতভাগে পলাশটা গিয়ে বললো যে তুই নাকি যাবি না বলেছিস। কি বলতো? আর কি বোকা ছেলে বলতো। আমার ভাই কখনো আমার কথার অবাধ্য হতে পারে? তাই আমি পলাশের কথা বিশ্বাস না করে আমি তাড়াতাড়ি চলে এলাম তোকে আনতে। চল চল ভাই, চল গ্রামে ফিরে চল। ওরে তোর অপেক্ষা করে মা প্রতীক্ষার জন্য প্রতীক্ষায় বসে আছে। আর মা আমার দিন রাত চোখের জল ফেলছে রে, দিন রাত চোখের জল ফেলছে। চল চল ভাই, চল 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 চল। পলাশ কিছু ভুল বলেনি। কি বললি? আমি আর কোনোদিনও রাজপাড়া গায়ে ফিরে যাব না। না না না, তুই নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছিস ভাই। ওরে আমি জানি চন্দ্র সূর্য সবকিছু মিথ্যে হইতে পারে, কিন্তু আমার ভাই কথার অবাধ্য কোনোদিনও হবে না। চল ভাই, চল তাড়াতাড়ি চল, এখনই আজ রাতে 8টার ট্রেনে আমরা গ্রামে ফিরে যাবো। চল ভাই। বলছি তো আমি যাব না। চল। আচ্ছা তোমরা ভাবলে কি করে? রাজপাড়া গায়ে গিয়ে ডাক্তারি করে আমি আমার ব্রাইট ফিউচারটাকে নষ্ট করব? না 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 রে ভাই, না। এই কথা আজ তোর মুখে মানায় না রে ভাই, তোর মুখে মানায় না। তোর জন্য যে গ্রামের মানুষ অধীর আগ্রহে বসে আছে,
তাই তাই তাদের সে আশাটাকে তুই ভেঙে দিস না রে ভাই, ভেঙে দিস না। আমার মা তোর অপেক্ষা করে বসে আছে। বকুলের স্বপ্ন, তোর হতভাগ্য দাদার সাধনা, তুই এইভাবে ধূলিসাৎ করে দিস না রে ভাই, তুই এইভাবে ধূলিসাৎ করে দিস না। কি সমাজে মাঝে কথা বলছো? যাও এইখান থেকে, তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। ভবিষ্যতে আর এখানে আসার চেষ্টা করবে না। মনে রাখো, এটা আমার শ্বশুর বাড়ি, আর এখানে আমার একটা পেস্টিজ আছে। গোপাল, তুই তোর মায়ের কাছে ফিরে যাবি না গোপাল? না, তুই ফিরে যাবি না তোর প্রিয়ার কাছে? না। ওরে গোপাল, আমি কোনোদিন তোর কাছে কোনো কিছু চাইনি রে ভাই। আজ একটা চাইছি, তুই দিবি? চল, আমি দাদা হয়ে তোর কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তুই চল, তুই ফিরে চল, সেই পলাশ টাকায় ফিরে চল। গ্রামে গিয়ে আমি কি পাবো? মায়ের মমতা, প্রিয়ার ভালোবাসা। ভাবো, এসব বাজে সেন্টিমেন্টাল কথা বলে তুমি আমাকে এই পলাশ টাকায় নিয়ে যেতে পারবে না। আমি গাড়ি চাই, আমি বাড়ি চাই, মানুষের মতো বেঁচে থেকে এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। গোপাল, গোপাল, এই তোর শিক্ষা। এই শিক্ষার জন্য আমি দিন রাত পরিশ্রম করে ওই কাদামাটির সঙ্গে লড়াই করে তোকে আমি ডাক্তার করতে পাঠিয়েছিলাম। তোর শিক্ষায়, এই শিক্ষার জন্য আমি সকলের কাছে গর্ববোধ করতাম। আজ মনে হচ্ছে তোর শিক্ষা আমাকে ঘৃণা তুই যে আমার সেই ভাই, এই কথা ভাবতে আমার লজ্জায় ঘৃণায় মাথাটা হেঁটে আসছে রে। আমি চাই না তুমি আমার দাদা বলে নিজেকে পরিচয় দাও। আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভাই না, আর কোনো দিন আমি আসব না, আর কোনো দিন আমি আসব না। না রে ভাই না, আর কোনো দিন আমি আসব না, আর কোনো দিন আমি আসব না। তোর কাছে তু চোখে জলে, তোর কাছে তু চোখে জলে ভেসে, তোকে আর এই দেখাবো না। ওরে গোপাল, এই কালো মুখটা তোকে আর দেখাবো না গোপাল। আর কোনো দিন আমি আসব না, আর কোনো দিন আমি আসব না, আর কোনো দিন আর আসবো না গোপাল। তোর কাছে আমি কোনোদিন আসবো না রে। গোপাল, আমি চলে যাচ্ছি রে ভাই, আমি চলেই যাচ্ছি। আর যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাই ভাই, যদি কোনোদিন সেই গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে হতভাগ্য মূর্খ চাষির কথা, সেদিন তুই গ্রামে ফিরে যাস রে ভাই, সেদিন তুই গ্রামে ফিরে যাস, আমরা আপন করে তোকে কাছে টেনে নেব রে ভাই। ওরে গোপাল, এই ইটকাঠ তৈরি নির্দয়ী শহর তোর সঙ্গে বেইমানি করলেও
সেই ছায়া গেলা সবুজ গাছ তোর সঙ্গে কোনোদিন বেইমানি করবে না রে, কোনোদিন বেইমানি করবে না। ওই গোপাল, তুই কি আমার সেই গোপাল, সেই গোপাল আমাকে এক দণ্ড দেখতে না পেলে যার তোকে চাকরি তারা দেবে আসতো? বল বল গোপাল, তুই কি আমার সেই গোপাল, সেই সেই ছোট্টবেলায় যখন প্রচন্ড জ্বরে তার 5 দিন কোনো জ্ঞান ছিল না, সেই গোপালকে কোলে নিয়ে সারা রাতে হতভক্ত দাদা তোর জেগেছিল, জেগে জেগে জন্ম পাতায় তোর জল ফুটে দিচ্ছিল। সেদিনের সেই গোপাল তুই লোস, সেদিনের গোপাল হলে তুই এইভাবে আমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারছিস না। এরা দেশটি কেউ আবার ভালো চায় না, চাই না আমি ডাক্তার হয়ে জীবনে উন্নতি করি। এরা আমার নিকট আত্মীয় বলে পরিচয় দিতে ঘেন্না হয়। জামাই বাবু, ও জামাই বাবু, কিছু বলবে চরণ? আপনার এই দিদিমণি ডাকতেছে গো জামাই বাবু। চলো যাচ্ছি। যাচ্ছিল, এক্ষুনি চলুন। দিদিমণি রেগে একেবারে কাই হয়ে আছে, না গেলে আপনারে ধরে লইয়া যেতে বলেছে গো। বলো, আমি পোশাকটা বদলে এখনই আসছি। জামাই বাবু, একটা কথা জিজ্ঞাবো আপনারে, আগে না মানে যদি কিছু মনে না করে? না না, মনে করবো কেন, বলো। একটু আগে যে লোকটা গামছায় চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল, এ কি আপনার কেউ হয় নাকি গো জামাই বাবু? না, ওকে আমি চিনি না। লোকটা কাঁদছে আর বলছে আমার মতো না হবো এই পৃথিবীতে কেউ নেই গো। না খাইয়ে না দায়ে কাজ করে যে ভাইকে ডাক্তারি করলো, সেই ভাই কিনা কুকুরের মতো তাড়িয়ে দিল। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখালো, বিয়ে করে সেই মাকে ভুলে গেল বাবু। বলেন বলেন না জামাই বাবু, বলেন না। ওই লোকটা আপনার কেউ হয় না, ওকে আমি চিনি না, জানি না। কোথাকার কে পাগল ছাগল, তার জন্য তোর এত দরদটা কিসের? ভুল হয়ে গেছে জামাই বাবু, ভুল হয়ে গেছে। দ্বিতীয়দিন এরকম ভুল করলে এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। জামাই বাবু, আপনি এ কথা বলতে পারলে? হ্যাঁ, পারলাম। কারণ চাকরের মতোই থাকা উচিত। ভবিষ্যতে মালিকের ব্যক্তিগত ব্যাপারে নাক গলালে আমি আরো কঠোর হতে বাধ্য হব। আর এই কথাটা মনে থাকে যেন। কি বলেছে গো, আমি যে চাকরের মতো আমি থাকা উচিত। ওই বাবুদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে ভালোবাসার কাঙাল হওয়া ভালো নয় গো বাবু, ভালোবাসার কাঙাল হওয়া ভালো নয়। ও ঈশ্বর, এ তোমার কেমন বিচার, কেমন বিচার, কেমন বিচার।